পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজসেবী, রাজনীতিক এবং উদ্যোক্তা, আমাদের সকলের প্রিয় নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন নাজমুল ভাই? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আমরা থাকছি না, এই কারণে যে আপনি জানেন যে আমরা যেখানে বাস করি ঢাকা মহানগর, সেই মহানগরীতে বায়ু দূষণ এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে প্রতিদিন অসংখ্য মানুষ নানা রকম রোগ ব্যাধির শিকার হচ্ছে এবং মুক্তভাবে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। সেখানে সীসা, ধুলাবালি এবং নানা রকম বর্জ্যের যে আবহ দূষণ, সেটি আমাদেরকে আক্রান্ত করছে এবং ক্যান্সারের হার এত বাড়ছে যে আমরা মানে বিস্মিত এবং চিন্তিত। তো এই যে বায়ু দূষণ ঢাকা মহানগরীতে হচ্ছে, এটা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি বলে আপনি মনে করেন? বাংলাদেশের যে রাজধানী ঢাকা শহর বিশ্বের অন্যতম বায়ু দূষণ জনিত একটি শহর। এই এক সমীক্ষায় দেখা গেছে যে গত 2 বছর আগেও এই ঢাকা শহর বায়ু দূষণের তালিকায় শীর্ষে ছিল বিশ্বে, এবং এটা ঢাকাবাসী তথা দেশবাসীর জন্য খুব সুখকর বিষয় নয়। এই বায়ু দূষণের কারণে অনেক স্বাস্থ্য ঝুঁকিতে আমরা পড়ে যাচ্ছি। তো 2019 সালে এক বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশে ঢাকা শহরের যে বায়ু দূষণ সেটি অতিরিক্ত মাত্রায় চলে গেছে, এবং এই বায়ু দূষণের উৎসগুলো আমাদের জানতে হবে। উৎসগুলো হচ্ছে প্রধানত 3টি প্রধান উৎস। তাতে নাম্বার 1 যে যানবাহনের কালো ধোঁয়া, 2 যে নির্মাণ সামগ্রীর যত্রতত্র ফেলে দেওয়ার যে ধূলিকণা, সেটা বায়ু দূষণ করছে, এবং সীসাগুলা বায়ু দূষণ করছে। এবং আরেকটি প্রধান কারণ হচ্ছিল ইটের ভাটার যে কালো ধোঁয়া। তো আমাদেরকে প্রতিকার করতে হলে প্রথমত আমরা আমাদের যানবাহনগুলো, যে ফিটনেসবিহীন যানবাহন যে ঢাকা শহরে চলাচল করে, সে সৃষ্ট কালো ধোঁয়া, এইটাকে আমাদের রোধ করতে হবে। ফিটনেস যানবাহন চলাচল বন্ধ করে দিতে হবে এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করতে হবে। ইলেকট্রিক যানবাহন এবং সোলার সিস্টেম যে যানবাহনগুলো আছে, সেগুলোকে ব্যবহার বৃদ্ধি করতে হবে। বিশেষ করে আমাদের যে রাজধানীবাসীদেরকে যে মেট্রো রেল এখন চালু হয়েছে, এই মেট্রো রেলের ব্যবহারটা বৃদ্ধি করতে হবে। এতে করে যানবাহনের যে কালো ধোঁয়া থেকে আমরা মুক্ত হতে পারবো এবং আমাদের পরিবেশ আরও সুন্দর হবে। 2 হচ্ছে ইটের ভাটা। যে ইটের ভাটাগুলো রাজধানী ঢাকা শহরে যতটা ইটের ভাটা রয়েছে, এগুলোকে সরকারকে একটা পদক্ষেপ নিতে হবে, যেগুলো একটি জায়গায় ইটের ভাটাগুলো ঢাকার অদূরে, ঢাকার এক প্রান্তে এগুলোকে স্থাপন করা যেতে পারে, এবং সেখানে যে ইটের ভাটাতে যে জ্বালানি ব্যবহার করা হয়, সেটা যাতে পরিবেশ বান্ধব জ্বালানি হয়, কয়লা হয় বা আরও পরিবেশ বান্ধব জ্বালানি রয়েছে, সেগুলো ব্যবহার করা যায়, সেদিকে নজর রাখতে হবে। সর্বোপরি আমাদেরকে নজর দিতে হবে যে সিমেন্টের ব্লক, যে উন্নত বিশ্বে কিন্তু ইটের ব্যবহার কম, সিমেন্টের ব্লক ব্যবহার করা হয়, এতে এটা পরিবেশ বান্ধব, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। আর সর্বশেষ যেটা হলো যে আমাদের যে সিটি কর্পোরেশনকে তৎপর হতে হবে। এই যে খোলা ডাস্টবিন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখনও রয়েছে, সেগুলোকে বন্ধ করে দিতে হবে এবং ঢাকনাযুক্ত ডাস্টবিন ব্যবহার করতে হবে। এবং এই যে বজ্র অপসারণ করা হয় খোলা ট্রাকে, এগুলো এখনও হচ্ছে, এগুলোতে বন্ধ করতে হবে। এটা যাতে ঢাকনাযুক্ত আধুনিক যানবাহনে বজ্র অপসারণ করতে হবে। আপনি এই বিষয় নিয়ে যে কাজ করছেন, এবং আমি মনে করি আপনার সংগঠনের ভেতর দিয়ে যে সিআরসি যেটা আমরা বলি, যে সিআরএস যেটা আমরা বলি, সেই দায়িত্ব আপনারা প্রতিপালন করছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের আজকে অনুষ্ঠানে এসেছেন, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ। এটিএন বাংলা দর্শকদের ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। ওই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী হাবিবা হ্যাপি। কথা বলছি তার সঙ্গে। হাবিবা, কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া। ভালো আছেন? হ্যাঁ, আমরা জানি যে আমাদের ভাষার মাস 21শে ফেব্রুয়ারি এলেই আমাদের মধ্যে বাংলা ভাষার প্রতি মায়াটা বাড়ে, দরদটা বাড়ে। এই কারণে যে আমরা জানি যে অসংখ্য শহীদের বিনিময়ে পাওয়া এই মাতৃভাষার অধিকার,
এবং আমাদের কবিতাগুলো অনেক শানিত, না ভাষা আন্দোলন কবিতা। তো একজন আবৃত্তি শিল্পী হিসাবে আপনি ভাষার মাসকে কিভাবে দেখেন? একদিকে আনন্দের, একদিকে বেদনার এবং গৌরবেরও, কারণ এই মাসটা না আসলে তো আমি এভাবে কথা বলতে পারতাম না। যেই ভাষায় কথা বলে আমি সবচাইতে বেশি আরাম পাই, শান্তি পাই, সেই ভাষাটা আমি পেতাম না। তো ওই জিনিসটাই মনে করিয়ে দেয় ভাষার মাস যখন আসে আরো বেশি করে, এবং এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের কথা তো অবশ্যই মনে পড়ে। আপনাদের সমকালীন যারা আবৃত্তি করছে তারা বাংলা ভাষার এই যে মহত্ব, বাংলা ভাষার যে গৌরব, সেটা কতটা ধারণ করছে বলে আপনি মনে করেন? ভাইয়া, এই জায়গাটায় একটা মিশ্র প্রতিক্রিয়া আসলে। কারণ এখন যারা দেখছি বাচিক শিল্পী আমরা যাদের বলি, যে বিভিন্ন জায়গায় যারা কাজ করছে, সেটা শুধু আবৃত্তি না, অন্য অন্য মাধ্যমে উপস্থাপনা বলেন বা অন্য অন্য মাধ্যমেও কেমন যেন একটা মিশ্র একটা ভাষা চলে আসছে। আমরা যেই চর্চাটা আসলে করতাম, প্রমিত যে একটা উচ্চারণটা, এটার যেন গুরুত্ব কমে যাচ্ছে। মানুষ যেন মনে করছে যে মুখে মুখে যেটা চলে আসছে সেটাই বোধহয় ভালো, সেটাই বোধহয় শুনতে ভালো লাগে। হ্যাঁ, এই জন্যই আমার মনে হয় যে ওটারই চর্চা বাড়ছে। একটা মান ভাষা তো থাকতে, মান ভাষা তো আছে, হ্যাঁ, সেটাকে আমরা বেশি পরিশুদ্ধ ধারণ করতে চাই। কোন কবিতাটি আজকে আপনি পড়বেন? আজকে আমি সমসাময়িক একজন লেখিকার কবিতা, মৃন্ময়ী মৃত্তিকা, বেশ ভালো লেখেন। তার এই ভাষা আন্দোলনকে ঘিরেই একজন নারী যোদ্ধার যেই ঘটনা, সে কিভাবে ভাষার জন্য লড়াই করলো, তার সেই রকম একটা ঘটনা নিয়ে একটা ছোট্ট কবিতা শুনি আমরা। দিদি ভাই, তুই কেমন আছিস? আজ অনেক দিন পর আবার তোকে চিঠি লিখছি, 19 বছর পর। শেষ যেদিন তোকে চিঠি লিখেছিলাম তুই হোস্টেলে থাকতিস। তোর কাছে যাবার জন্য বাবার কাছে বায়না ধরেছিলাম ভীষণ, সারা দিন ভীষণ কান্নাকাটি করেছি। শেষ পর্যন্ত ছোটকা একটা হলুদ রঙের খাম আর লাল ফুল আঁকা কাগজ এনে বলল, যখন দিদির কথা খুব মনে হবে চিঠি লিখবি, আমি পৌঁছে দেব। সারাদিন অনেক ভেবে গোটা গোটা অক্ষরে কাটাকুটি করে লিখলাম, দিদি ভাই, তোকে দেখতে ইচ্ছে করছে খুব, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি আয়। তার ঠিক 3 দিন পর তোর একটা ফোন এলো। ফোন করেই আমাকে চাইলি। আমার সে কি আনন্দ! দৌড়ে গিয়ে ফোনটা কানে ধরতেই তুই বললি, তুই কত সুন্দর করে চিঠি লিখিস, কিন্তু আমি যে আসতে পারবো না রে। তুই যেন এভাবে সারা জীবন চিঠি লিখতে পারিস, সেজন্যই তো আমি আন্দোলন করছি। তোর কথা আমি কিছুই বুঝতে পারিনি, শুধু ছোটকাকে জিজ্ঞেস করেছিলাম, ছোটকা, আন্দোলন কি? ছোটকা আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে বলল, নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রাম। সেদিন বুঝিনি, আজ বুঝি। আমার ভাষার জন্য সেদিন তুই যুদ্ধে নেমেছিলি, ভাষা রক্ষার যুদ্ধ। তার ঠিক পরদিন 21 ফেব্রুয়ারি 1952 বাবা হঠাৎ দৌড়ে বাড়ি ফিরলেন। মাকে বললেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে খুব গন্ডগোল হচ্ছে, ভাষার দাবিতে ছাত্রছাত্রীদের উপর পুলিশের প্রচন্ড গুলিবর্ষণ হচ্ছে। সঙ্গে সঙ্গে মা তোর নাম ধরে কেঁদে উঠলেন। তোকে বাড়িতে ফেরানোর জন্য দৌড়ে গেলেন বাবা। মাগরিবের আজান হচ্ছে তখন। ঘরে ঢুকলো 2টো কফিন, সাথে বাবা। বিধ্বস্ত দেহ, শূন্য দৃষ্টি। 10 বছরের আমি, সামনে 2টো কফিন, রক্তে ভেজা 2টো লাশ, নিশ্চুপ, নিস্পন্দ। তুই আর ছোটকা। এই চিঠি কি পৌঁছবে তোর কাছে? একদিন তুই আর ছোটকা যে ভাষার জন্য প্রাণ দিয়েছিলি, সেই ভাষা, মা, মাটির জন্য আজ আমার যুদ্ধ, মরণপণ। আমাকে আশীর্বাদ দিস আকাশের ওপার থেকে। খুবই সুন্দর একটা গল্প আছে কবিতার মধ্যে এবং চোখটা ভিজে যায়।
সত্যি চোখটা ভিজে যায়, বারবার ভিজে যায়। আপনাকেও ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে এটিএন বাংলাকে, এটিএন বাংলার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের অপরাজেয় বাংলাদেশের দুইজন সম্মানিত অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন অপরাজেয় বাংলাদেশের একজন প্রজেক্ট ম্যানেজার আসিয়া পারভিন সোনিয়া। আমাদের সঙ্গে আছেন অপরাজেয় বাংলাদেশের একজন সম্মানিত কোচিং টিচার এবং কর্মী নাজমিন চৌধুরী। আমরা প্রথমেই একটু নাজমিন, যেহেতু বয়সের তরুণ, ওর সঙ্গে একটু কথা বলি। নাজমিন, অপরাজেয় বাংলাদেশে কাজ করে আপনার কেমন লাগে? শুরুতে আমি অপরাজেয় বাংলাদেশের 30 বছর উদযাপনের জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। 1 ফেব্রুয়ারি অপরাজেয় বাংলাদেশে 30 বছর আমরা উদযাপন করলাম। খুবই দীর্ঘ একটা পথ। এই পথ চলার সাথে আমার পথ চলাটাও আসলে অনেক দীর্ঘ। ছোটবেলা থেকে আমি অপরাজেয় বাংলাদেশে আছি এবং এখান থেকে আমার বড় হওয়া, বেড়ে ওঠা। অপরাজেয় বাংলাদেশের সাথে থেকে আমি আমার সুযোগ সুবিধা, আমার অধিকার এবং এখান থেকে আমি আমার শিক্ষা জীবন পার করে বর্তমানে আমি সরকারি কবি নজরুল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী এবং পাশাপাশি অপরাজেয় বাংলাদেশের একজন বোর্ড মেম্বার হিসেবে নিয়োজিত আছি। এবং এর পাশাপাশি আমি অপরাজেয় বাংলাদেশে একজন কোচিং শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছি। আমি গর্বের সাথে বলতে পারি আমি অপরাজেয় বাংলাদেশের একটি অংশ। তো অপরাজেয় বাংলাদেশের সাথে আমার এই পথ চলা আসলে অনেক দিনের। তারও আগের থেকে হচ্ছে 1995 সাল থেকে অপরাজেয় বাংলাদেশের পথ চলা, কিন্তু আমার পথ চলা হচ্ছে অপরাজয়ের সাথে হাঁটি হাঁটি করে বেড়ে ওঠা। অপরাজয় থেকে আমি সকল সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেছি এবং আমার পরবর্তীতে যারা আছে তারাও এই সুযোগ সুবিধাগুলো এখনো নিয়মিত পেয়ে যাচ্ছে। আমরা সোনিয়া ম্যাডামের কাছে যেতে চাই। সোনিয়া ম্যাডাম, আমরা জানি যে অপরাজয় বাংলাদেশ প্রায় 30 বছর ধরে কাজ করছে। আপনারা এবার 30 বছর পূর্ণ হলো অপরাজয় বাংলাদেশের, সেটা 1 ফেব্রুয়ারিতে আপনারা পালনও করেছেন। তো নারীর অধিকার, শিশুর অধিকার অর্জনের ক্ষেত্রে যে সংগ্রাম আপনারা 30 বছর ধরে করেছেন, কতটা সাফল্য এই ক্ষেত্রে এসেছে বলে আপনি মনে করেন? আসলে অপরাজয় বাংলাদেশ 1995 সাল থেকে কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত শিশু, কর্মজীবী শিশু, তারপর যৌনকর্মী, যারা বাসায় কাজ করে এসব শিশু, এবং প্রায় 20 থেকে 25 লক্ষ শিশু এবং মাদেরকে নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। অপরাজয় বাংলাদেশ এখনও কাজ করে যাচ্ছে এবং নারীদের অধিকার নিয়ে আমরা প্রচুর কাজ করি। যেমন নারীরা যাতে সুবিধা বঞ্চিত না হয়, নারী যারা যেন নিজেদের অধিকার ঠিকমতো পায়, সেজন্য আমরা নানান ধরনের কমিউনিটি মিটিং, প্যারেন্টস মিটিং, মাদের সচেতনতার জন্য আমরা নানান বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করি, মিটিং করি। যে এখনো যে বাল্যবিবাহ, জি জি, তারপরে নারীর প্রতি সহিংসতা, যৌতুক প্রথা, এগুলো তো এখনো বিলুপ্ত হচ্ছে না। অনেক চেষ্টা করছি সবাইকে সচেতন করা, কিন্তু মানুষ আসলে সচেতন যদি না হতে পারে সেটা তো আসলে আমাদের করার কিছু নেই। লেগে থাকতে হবে এবং সরকারকে আসলে আমাদের সাথে হাত মিলাতে হবে। সরকার যদি আমাদের সাথে কাজ করে তাহলে আমরা আশা করি যে আমরা এই নির্যাতনগুলো বন্ধ করতে পারবো। এখনো অনেক মামলা এখন ঝুলে আছে। জি, অনেক মামলা এখনো ঝুলে আছে। না, এই মামলাগুলো সমাধান হচ্ছে না। আসলে আমরা তো ওইভাবে সচেতন না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা মামলা করে হাইকোর্টে উঠাচ্ছি, কিন্তু মারা সচেতন না, যারা নারীরা, তারপর গার্জিয়ানরা, ওরা দেখা যাচ্ছে যে পিছু হটে যায়, লজ্জায় সমাজে কারণে পিছু হটে। নাজমিন, এই যে শিশুরা বাংলাদেশে অনেকে নির্যাতিত হয়, তারা অন্য পথে চলে যেতে বাধ্য হয়, তো এদেরকে ফিরিয়ে আনা এবং এদের অধিকার দেওয়ার ক্ষেত্রে আমাদের আর কি করা দরকার বলে আপনি মনে করেন? অপরাজয় বাংলাদেশ আসলে এসব শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে শুরু থেকেই। তবুও কিশোর কিশোরী ক্লাব, তারপর হচ্ছে যত জনসচেতনতামূলক কার্যক্রমগুলো আছে, এগুলো অপরাজয় বাংলাদেশ শুরু থেকেই করে আসছে। এখানে কি গান, নাচ, কবিতা, আবৃত্তি এগুলো হয়? হ্যাঁ, এখানে হচ্ছে বাচ্চাদের কারিকুলাম শিক্ষা দেওয়া হয়, তারপর হচ্ছে গান, নাচ, যত প্রকার অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্য বিনোদনমূলক যত হৃদয় পরিষ্কার করবে, যত বিনোদনমূলক কার্যক্রমগুলো আছে অপরাজয় বাংলাদেশ সেগুলো করে যাচ্ছে। বাচ্চাদের একটি সুস্থ বাচ্চা বা একটা সুস্থ শিশু বেড়ে উঠতে যতটুকু প্রয়োজন, একটা প্রতিষ্ঠান হিসেবে অপরাজয় বাংলাদেশ তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আশা করি এই চেষ্টা সামনেও আরও
বৃদ্ধি পাবে। আপনার মতো যারা এখানে কাজ করে তারা সমাজের কি একটু উঁচু জায়গায় কিংবা বলে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে? জি অবশ্যই। আমার যে সিনিয়র ভাইয়া আপুরা আছে তারা এখান থেকে বের হয়ে এখন এক একজন বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। আমাদের এখান থেকে ডাক্তার আছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তারপরে হচ্ছে তারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পদে আছেন, কেউ হচ্ছে পুলিশের কার্যক্রমে আছেন। এভাবে অনেকটা প্রতিষ্ঠিত। এবং আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে শিক্ষা ক্যাডার, একজন বিসিএস এর শিক্ষা ক্যাডার হিসেবে নিয়োজিত পাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমার স্বপ্ন। আমি পড়াশোনা করছি, পাশাপাশি কোচিং টিচার হিসেবে নিয়োজিত আছি, টিউশনি করে যাচ্ছি। আমার যতটুকু দায়িত্ব ততটুকু পালন করার চেষ্টা করে যাচ্ছি। বাহ, সবসময় আমাদের অপরাজয় বাংলাদেশের যিনি নির্বাহী পরিচালক আপনাদের ডক্টর ওয়াহিদা বানু, তিনি একটি আলাদা পৃথক মন্ত্রণালয় চান শিশুদের জন্য। সেই আন্দোলনটা কত দূর? সেই আন্দোলনটা আসলে আমরা অনেক দূর এগিয়েছিলাম, কিন্তু সরকারি পরিস্থিতি যে ছিল আসলে আমরা এখন একটু ইতে আছি। তো ইনশাল্লাহ আমরা আপা যেভাবে অগ্রসর হচ্ছে, ইনশাল্লাহ আমরা পরিবেশ শান্ত হলে সবকিছু হলে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব, এটা আমাদের ইচ্ছা আছে। আসলে আমরা এখানে প্রায় আমাদের যাত্রাবাড়ি থেকে নিয়ে শুরু করে গাবতলী পর্যন্ত আমাদের কিন্তু কার্যক্রম চলছে, এবং আমরা প্রায় 1 থেকে 1.5 লক্ষ শিশুকে আমরা হ্যান্ডওভার করেছি, যারা পথ শিশু, যারা শেল্টার হোমে বাস করে, তাদেরকে আমরা আসলে হ্যান্ডওভার করেছি। আমাদের অনেক সাফল্য, আসলে এটা বলে শেষ করা যাবে না। আমরা জানি যে অপরাধী মানুষ অনেক কাজ করে। আপনার কাছে কি কোনো ডাটা আছে যে কতগুলো শিশু, পথ শিশু কতজন, ধরেন যৌনকর্মী কতজন, এই যে প্রতিদিন তো বাড়ে এগুলোর সংখ্যা, তো এদেরকে রিহ্যাবিলিটেট করা, এদেরকে সমাজে আবার ফিরিয়ে আনা, তো এই ডাটা কি আপনারা তৈরি করেন? জি, আমাদের অবশ্যই ডাটা আছে। আমরা এই 2025-এও আমরা একটা বই বের করেছি আমাদের অপরাজয় বাংলাদেশ থেকে, তো আমাদের এসব ডাটাগুলো আছে। সংক্ষেপে আপনার স্বপ্নের কথা একটু শুনি। আমার তো স্বপ্ন অন্য, কিন্তু অপরাজয়ের স্বপ্ন যেটা আমি বলতে চাই, যে অপরাজয়ের স্বপ্ন এখন আছে, যে সফলতা আমরা যেতে চাচ্ছি সেটা হলো মাদকের উপর আসলে আমরা খুব বেশি করছি, যে মাদক দ্রব্য যারা সেবন করছে তাদেরকে আসলে আমরা ঘরে ফিরিয়ে আনতে চাচ্ছি। এটা অবশ্যই সরকারের সাথে আমাদের হস্তক্ষেপ করতে হবে। আর পাশাপাশি আছে যারা যৌনকর্মী, যৌনভাবে শিশুরা যারা নির্যাতিত হচ্ছে, মারাত্মকভাবে নির্যাতিত হচ্ছে, তারা এখনো বিচার পাচ্ছে না বা তারা ফ্যামিলিতে ফিরে যেতে পারছে না। আমরা চিন্তা করছি তাদের জন্য আবাসস্থল তৈরি করার। আরেকটা যেটা আছে, যে যারা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত আছে তাদেরকে আসলে আমাদের ইচ্ছা আছে যে তাদেরকে ভিক্ষা থেকে ফিরিয়ে এনে তাদেরকে একটা ভালো চাকরিতে ঢুকিয়ে দেওয়া, কর্মসংস্থান করে দেওয়া ইচ্ছা আছে আমাদের। তো অপরাজয়ের আসলে সফলতা এখানেই অনেক, কিন্তু বলে শেষ করা যাবে না। তারপরে আমাদের আশা আছে যে আমরা এই কাজটা করব। জি, আপনি আপনার দায়িত্ব পালন করছেন এবং এখানে খুব একটা লাভজনক না, তারপরে যে ভালোবেসে মানুষকে আপনি গিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। নাজমিন চৌধুরীকে, যে সে তার স্বপ্ন দেখে শিক্ষা ক্যাডারে একজন ভালো শিক্ষক হবে এবং দেশের সেবা করবে। আসলে আমাদের দেশে অনেক মানুষ, অনেক অসহায় মানুষ, তাদেরকে আমাদের সামনে আনতে হবে, তাদেরকে সমাজে প্রতিষ্ঠা দিতে হবে, তাদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। একা সরকার পারে না, আপনাদের মতো অপরাজয় বাংলাদেশের সংগঠন একসাথে কাজ করতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আসলে আমি তো অপরাজয় বাংলাদেশে প্রায় 22 বছর কাজ করছি। তো অপরাজয় বাংলাদেশে এমন একটা সংস্থা, আসলে এখানে মায়া এমন ভাবে জড়িয়ে গেছে, আসলে অপরাজয় থেকে বের হয়ে যে যাবো, যে এটা আসলে কখনো চিন্তা করতেই পারি না। মানুষকে ভালোবাসেন বলে, যে মানুষকে ভালোবাসি। আর সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের আপাকে, ওয়াহিদা আপাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে এটিএন বাংলায় প্রোগ্রাম করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
শ্রোতি দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানে আমরা সব সময় আমাদের সুস্থ সংস্কৃতি বিকাশের কথা বলি। আমরা সব সময় আমাদের পরিবেশ এবং আমাদের সামাজিক সংকটের কথা বলি। আমরা এই সংকট, এই পরিবেশ, এই দূষণমুক্ত এক বাংলাদেশ চাই, যেখানে আমাদের আগামী প্রজন্ম সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারবে, পৃথিবীর বুকে তার মাতৃভাষা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেটি কিন্তু আমাদের মূল কাম্য, আমাদের মূল স্বপ্ন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতায় সেই মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্নই আমাদের দেখিয়েছিলেন। বল বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির। আমরা মানুষ হিসাবে, বাংলাদেশি হিসাবে আমরা আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে চাই। হিমালয় পর্বতের চেয়ে উঁচু হবে আমাদের মাথা, সেই গৌরবে আমরা বাঁচতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।